মেরেছে, একটা মানুষকে মুখে কখন মারে, যখন আমি বা বলেন বা ডিবি তাকে ধরে নিয়ে গিয়েছিল এবং সেখানেও মুচলেকা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তো বারবার মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়ার কারণে যেটা হয়েছে, সে বুঝে গেছে যে আমি যতই ক্রাইম করি না কেন আমি তো ছাড়া পাবো, একটা চিঠিতে সাইন করে লিখে চলে আসলে তো আমার কোনো ক্ষতি নাই, এটা তো আমার কোনো শাস্তি হচ্ছে না। আমি তো বুঝতে পারছি না, তাকে তো বোঝানো হচ্ছে না যে দেখো এই জিনিসটা করছে এটা ঠিক না। অনেক রকম ক্রাইম হতে পারে, কিন্তু আপনি একটা মানুষের গায়ে কেন হাত তুলবেন? এবং আমাকে সেদিন কেন মারা হয়েছিল আপনারা জানেন? ও মদ খেতে যাবে, মদ খেতে যেতে নিষেধ করার কারণে ও আমার গায়ে হাত তুলেছিল। ও কি ভালো কাজ করতে যাচ্ছিল সেজন্য কি আমি নিষেধ করেছিলাম? অনেক আপনাদের অনেক বক্তব্য এসে বলেছে সে লাল পানি খেতে যাচ্ছিল, কিন্তু আমি মানা করাতে সে একটু এক্সাইটেড হয়ে সে আমার গায়ে একটু চড়থাপ্পড় মেরেছে। চড়থাপ্পড়ের নমুনাটা তো আপনারা দেখলেন। তো আমি তো খারাপ কাজ করতে মানা করেছি, আমি তো ভালো কিছু করতে মানা করিনি। এবং এর আগের 3 বারের ঘটনাতেও একই হয়েছে, সে আমার মুখে মেরেছে। একটা মানুষকে মুখে কখন মারে, যখন আমি চাই যে ও এই ফেসটা নিয়ে দুনিয়ার সামনে আর না আসুক, ওর এই চেহারাটা যেন, ওর আত্মবিশ্বাসটা যেন না থাকুক, ও আমাকে বারবার মুখে আঘাত করেছে। তো এটা আপনাদের কি মনে হয় যে কেন করছে সে? কারণ তার ওই সাহসটা হয়ে গেছে যে আমি যতবারই করি আমাকে কেউ কিচ্ছু বলতে পারবে না। আপনারা বলতে পারেন যে এটা তো তোমার দোষ, তুমি 3 বারের বার কেন বললা? হ্যাঁ, 3 বারের বারে কেন বললা? আমি যখন লাইভে আসছি লোকজন বলছে এটা নিয়ে আবার লাইভ আসতে হয়, এটা সেটা। হ্যাঁ, এটা নিয়ে আমি কি সিচুয়েশনে ছিলাম, একটা মানুষ যদি ওই আপনারা কেউ যদি ইভেন ছিনতাইকারীরাও কাছে পড়েন, পাল্লায় পড়েন, ওই মুহূর্তটায় যে আপনাদের কি ধরনের কাটে, এটা কিন্তু আমি দূর থেকে বসে বলতে পারবো না। একটা মানুষকে হত্যার চেষ্টা করা মানে কত ভয়াবহ একটা ব্যাপার। ওই রাতে কি হয়েছিল সেই বর্ণনা আমি অনেকবার আপনাদের ভিডিওর মাধ্যমে দিয়েছি। পিটের ঘটনায় আমি ওর পরিবারবর্গকে জানিয়েছি, পরিবারবর্গের সামনেই আমার প্রথমবারের মারপিটের ঘটনাটা হয়েছে। দ্বিতীয়বার এবং তৃতীয়বারের ঘটনাটা আমি ওর পরিবারকে জানিয়েছি, তারা আমলেই নেয়নি। ঠিক আছে, এই 3 বার যেহেতু তারা আমলেই নেয়নি, চতুর্থবার সে আরো বেপরোয়া হয়ে গিয়েছিল। মানে প্রথমবার শুধু মুখে হিট করা ছিল, পরের বার সে মাথায় হিট করেছে, আমাকে রাস্তায় ফেলে দিয়েছে, আমার গাড়ি আমার উপরে দিয়ে চালিয়ে দেওয়ার অবস্থা করেছিল। যেই পরিপ্রেক্ষিতে আমি 999-এ কল করি, 999-এর কল রেকর্ড দেখলে বোঝা যাবে। এবং তারা অলমোস্ট সারাটা ক্ষণ আমার সাথে ফোনে ছিল, থানা আমার সাথে ফোনে ছিল। এই মামলাটা মিথ্যা মামলা না, এই মামলাটা মিথ্যা মামলা না। সমস্ত প্রমাণাদি এবং পুলিশের তদন্ত করার পরে চার্জশিট অনুযায়ী মামুন দোষী প্রমাণিত হওয়াতেই মহামান্য আদালত তাকে তলব করেছিল। এই প্রসঙ্গগুলো পরে আসছি। সো এটা আপনারা বুঝতেই পারছেন যে এটা মামুনকে কিছু বলতে না পারার কারণে, মামুনকে কখনো বাধা দেওয়ার না কারণে এটা মামুনের অভ্যাস হয়ে গিয়েছে যে যাকে পাবে, যখন তার মন মতো না হবে, তার চাহিদা পূরণ না হবে, সে মারবে, সে ফিজিক্যাল অ্যাসল্ট করবে। এবং সে এত বড় একজন ব্যক্তি হয়ে গেছে এবং তার মনে এই আত্মবিশ্বাসটা হয়ে গেছে যে তার এতটাই ক্ষমতা হয়ে গিয়েছে যে তাকে কেউ কখনো ধরতে পারবে না। আমি এই প্রথম কথা হচ্ছে যে আমি আপনাদের কাছে পরিষ্কার করে বলতে চাই, সমস্ত প্রমাণ দিয়ে আমি আপনাদেরকে বলতে চাই যে এই মামলাটা কোনো মিথ্যা মামলা ছিল না, এই ঘটনাটা কোনো সাজানো ঘটনা ছিল না। তখনকার ঘটনা যা হয়েছে, আমি যেই হই না কেন, আমি ওর সোলমেট, লাইফ পার্টনার না, বন্ধু, এইসব বাদই দিলাম। আমি একজন সাধারণ মানুষ হিসেবেও আমি আশা করতে পারি না কেউ আমার কাছে এসে আমাকে ফিজিক্যালি মারবে, ঠিক আছে, ফিজিক্যালি অ্যাসল্ট করবে, এটা আমি কখনোই আশা করতে পারি না, তাও আবার মামুনের কাছ থেকে। এখন এরপরে অনেক কিছু আছে, যেমন ধরেন আপনারা বলছিলেন, আপনাদেরকে যেটা পরিষ্কার করে বলি যে এই ঘটনাটা হওয়ার সময় আমার সাথে সারাটা ক্ষণই 999 কলে ছিল। এবং তারা যেহেতু আমার এরিয়া রেস্ট্রিক্টেড এরিয়া, পুলিশ এন্টার করতে পারমিশন লাগে, তারা এরিয়াতে আসতে পারছিল না, কিন্তু থানার লোকজন আমার সাথে সারাক্ষণ কলে ছিল এবং তারা সিচুয়েশনটা তারা বুঝেছে, তারা বুঝতে পেরেছে এবং তারা তদন্ত করেছে। জিনিসটা তদন্তে মামুনকে দোষী প্রমাণিত করা হয়েছে চার্জশিটে।